আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি দ্য রাইজ অফ ইংলিশ বাই টেরি ইগলটন। ওকে, তো দেখো এটা হচ্ছে একটা লিটারেরি ওয়ার্ক এবং এইখানে টাইটেলটা বিশ্লেষণ করলে কি আসছে, দ্য রাইজ অফ ইংলিশ। রাইজ মানে কি, কোনো কিছুর উত্থান, যেটা তাহলে রাইজ অফ ইংলিশ মানে ইংলিশটা কী করে উঠে আসলো, ইংলিশটা কী করে ডেভেলপ হলো, এই বিষয়টা এখানে তিনি বোঝাতে চেয়েছেন। তো দেখো আসলে কখন থেকে কখন সময়টা তিনি বোঝাতে চেয়েছেন, যে তিনি বোঝাতে চেয়েছেন দ্য রাইজ অফ ইংলিশ ইন 18th সেঞ্চুরি। হ্যাঁ, 18 শতাব্দীর যেটা হচ্ছে ইংলিশের রাইজ, এবং 18 শতাব্দীর পর থেকে 1800 শতাব্দীর পরে থেকে যে ইংলিশ কীভাবে ক্রমান্বয়ে ডেভেলপ করলো, এই স্তরটাই তিনি দেখিয়েছেন। তো দেখো উনি বলতে চেয়েছেন যে 18th সেঞ্চুরিতে ইংলিশে কী করা হতো না, ওই সময়ে সাহিত্যটা ক্রিয়েটিভ এবং ইমাজিনেটিভ ছিল না। ওই সময় সাহিত্যটা এখনকার সাহিত্য যতটা ক্রিয়েটিভ, যতটা ইমাজিনেটিভ, হাই ইমাজিনেশান রয়েছে বা সর্বস্তরের মানুষকে নিয়ে লেখা হয়েছে, তখন কিন্তু সেই রকমটা ছিল না। তবে কেমন ছিল তখন লেখা হতো সোসাইটিকে কেন্দ্র করে, হিস্ট্রিকে কেন্দ্র করে, তোমার সমাজ, তোমার হচ্ছে সভ্যতা, ট্র্যাডিশন, বিভিন্ন যে ঐতিহ্যগুলো রয়েছে, রাজনীতিকে কেন্দ্র করে হতো। এবং ওই সময়ে সাহিত্যের মধ্যে তোমার অন্তর্ভুক্ত কী ছিল জানো, লেটারও সাহিত্যের অন্তর্ভুক্ত ছিল, পোয়েম ছিল। কিন্তু এই সময়ের লেখাগুলো ওয়ানলি আপার ক্লাস, যারা উচ্চ শ্রেণীর, তাদের মনোরঞ্জনের জন্য লেখা হতো। উচ্চ শ্রেণীর বলতে ধরো তোমার শাসক গোষ্ঠী বা একেবারে আপার ক্লাসে যারা বিলং করে, যদি তোমার লেখাগুলো তাদের মনোরঞ্জিত না হতো, তাহলে সেটা কি করা হতো না, পাবলিশ করতে দেওয়া হতো না। এক কথায় যারা হায়ার সোসাইটিতে বিলং করতো, তারা যদি মনে করতো যে হ্যাঁ এই লেখাগুলো আমাদের প্রশংসা করেছে, আমাদের জয়গান করেছে, আমাদের পজিটিভ চিত্রগুলো তুলে ধরেছে, তাহলে সেটা জাস্ট মূল্যায়িত হতো, না হলে না। এবং ওই সময়ে তোমার কি করা হয়নি, যে লিটারেচারে নোভেলের যে অবস্থানটা, সেটা কেবল শুরু হতে যাচ্ছে। নোভেল কিন্তু ওই সময় ছিল না, কারণ নোভেলের মাধ্যমে কিন্তু আমরা একটা সমাজের, একটা সোসাইটির কি তোমার বিভিন্ন কালচার সম্পর্কে জানতে পারি। এবং ওই সময়ে মৌখিক লিটারেচার ছিল আর কি, দেখা যাচ্ছে চাই স্টলে, কফি হাউসে কী করা হচ্ছে, লিটারেচার নিয়ে কথা বলা হচ্ছে, এবং সেখান থেকে বিভিন্ন তথ্যপাত্র সংগ্রহ করে রাইটাররা লিখতো। আস্তে আস্তে সেটা রিটেন রূপ লাভ করলো আর কি, লিখিত রূপ লাভ করলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এই অবস্থানটা ছিল 18th সেঞ্চুরি। বাট তার পূর্বে কী ছিল, তার পূর্বে হচ্ছে 17th তোমার ছিল সিভিল ওয়ার। তোমরা জানো যে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ হয়েছিল, এবং গৃহযুদ্ধ তোমার 1661 থেকে 65, তাই না? এবং ওই সময়ে সিভিল ওয়ারের পর যেই তোমার আসলো, সাহিত্য রচনা শুরু হলো, সে জায়গায় আপার ক্লাস এবং মিডিল ক্লাসের জন্য আস্তে আস্তে ক্রমান্বয়ে লেখা শুরু হলো। দেন আসলো তোমার রোম্যান্টিক পিরিয়ড। রোম্যান্টিক পিরিয়ড বা রোম্যান্টিক এইজে কী করা হলো জানো, ক্রিয়েটিভ প্লাস ইমাজিনেটিভ এবার রাইটিংগুলো শুরু হলো। এবং রোম্যান্টিক পিরিয়ডে জাস্ট যেহেতু শুরু হয়েছিল আফটার ফ্রেঞ্চ রেভলিউশন, ফ্রেঞ্চ রেভলিউশনের পরে শুরু হওয়ায় ওই সময় মানুষের যে একটা রেভলিউশন গেছে, অনেক দুঃখ কষ্ট দুর্দশা ছিল, কিন্তু সেইগুলো থেকে একটু প্রশান্তির জন্য মানুষ কিছু ইমাজিনেটিভ, একটু মানে হাই ইমাজিনেশান থাকবে। কোথায় বলো তো, রোমান্টিক পোয়েট্রিতে কিন্তু হাই ইমাজিনেশান রয়েছে, সেগুলো থাকবে। এবং ওই সময় প্রোজ এবং এসে এগুলো আস্তে আস্তে এদের অবস্থানগুলো কমে আসতে লাগলো। প্রোজ এসে এগুলো একটু ডিফিকাল্ট জিনিস না, বা যেটা আমরা বলি একদম রোম্যান্টিক না, রসখস নাই। তো দেখা যাচ্ছে যে পোয়েমের গুরুত্বটা বেশি পেল, এবং যেগুলোর লেখাগুলো কী ছিল, যেমন ক্রিয়েটিভ ছিল তেমন ইমাজিনেটিভ ছিল। মানুষের মনে অনেক বেশি দুঃখ দুর্দশা ছিল, এবং তারা সেখান থেকে একটু শান্তি খোঁজার জন্য, আমরা দেখা যাচ্ছে যেমন খারাপ থাকলে একটা বানিয়ে গল্প বলি না, তখন কি হয়, গল্পটা শুনতেও ভালো লাগে, তো তাদের এই জায়গায় তারা একটা মানসিক শান্তি পেত। এবং দেন আসলো তোমার ভিক্টোরিয়ান, দ্যাট মিনস মডার্ন এজ। এবং মডার্ন এজে তোমার আসলো কি সায়েন্টিফিক ইনভেনশান। ভিক্টোরিয়ান এজ এসে যেটা হলো বিজ্ঞানের ব্যাপক আবিষ্কার। এবার বিজ্ঞানের ব্যাপক আবিষ্কারের ফলে সেটা রিলিজিয়নকে, তোমার ধর্মকে আবার রিপ্লেস করে ফেলছে। দেখা যাচ্ছে এমন কিছু বিজ্ঞান ব্যাখ্যা দিয়ে দিচ্ছে, যেটা হচ্ছে যারা ধর্মতত্ত্ববিদ আছে সেটা ব্যাখ্যাটা যুক্তি খণ্ডনই করতে পারছে না। তো দেখা যাচ্ছে তখন মানুষের মধ্যে কি হচ্ছে,
একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে যে আসলে আমরা কোনটা নিব। এমন একটা মেন্টাল ডিকেইং যে সময়টা যাচ্ছে, সেই সময়েই তোমার ইংলিশ লিটারেচার মানুষের মানব মনে মানে জায়গা দখল করে নিল। এবং যেটা তোমার যে ব্যাখ্যাগুলো দেখা গেছে যে সায়েন্স বা রিলিজিয়নের সঙ্গে সাংঘর্ষিক হয়ে গেছে, কিন্তু লিটারেচার কী করেছে, সে জায়গায় একটা মানে মানুষের মানুষের মনে জায়গা করে নিয়েছে, এমন ব্যাখ্যাগুলো প্রদান করতে পেরেছে। তো শিক্ষার্থী বন্ধুরা, যে নিও ক্লাসিক্যাল এজ, তোমার রোমান্টিক এজ, ভিক্টোরিয়ান মডার্ন এজে এভাবে আস্তে আস্তে কী হয়েছে, দ্য রাইজ অফ ইংলিশটা ডেভেলপ করেছে। তো এখানের এই ক্রিটিসিজমটার থিমটা কি? এটা থিমই হচ্ছে যে ডেভেলপমেন্ট অফ ইংলিশ লিটারেচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। ইংলিশ লিটারেচার আর ল্যাঙ্গুয়েজটা কীভাবে ধীরে ধীরে ডেভেলপ করলো। আরও মজার বিষয় আছে কিন্তু সামনে। এবার আছে কি ওয়ার্ক অফ স্ক্রুটিনি। তো স্ক্রুটিনিটা কি? স্ক্রুটিনিটা হচ্ছে সমালোচনা করা। তো ওই সময়ে রাইটাররা সমালোচনা করতো, কিন্তু কী হতো না, কোনো একটা পরামর্শ দিত না। দেখা গেছে যে আমরা এমন হয় না যে আমাদের ফিডব্যাক দিতে বলা হয় একজনের প্রেজেন্টেশনের উপর, তখন আমরা কী করি, তার কোন কোন দিকগুলো খারাপ মানে নেগেটিভ সাইড সেটা আমরা বলি, বাট কী বলি যে এই জায়গাটা এইভাবে করলে, এটা ইমপ্রুভ করলে বা এরকম করলে ভালো হতো। এইখানে ক্রিটিকরা কী করেননি, কোনো পথ দেখাননি, সমাধান দেননি, জাস্ট সমালোচনাই করে গেছেন। তবে হ্যাঁ, সমালোচনারও দরকার রয়েছে। এবং দেখো আরও বলছে যে লিটারেচার কখন এত বেশি গুরুত্ব পেলে জানো, ইংরেজি সাহিত্যটা ফর উইমেন, মেয়েদের জন্য। কারণ তোমার ভিক্টোরিয়ান এজে সেজন সায়েন্স এত ডেভেলপ করলো, ওই সময় মেয়েদেরকে কী করতে দেওয়া হতো না, সায়েন্স অ্যান্ড টেকনোলজি এগুলো পড়তে দেওয়া হতো না। তো তারা তাহলে কী করবে, তাদেরকে এগুলোর সঙ্গে অ্যাডজাস্ট করতে দেওয়া হতো না। তখন তারা তো ঠিক আছে, তারা কী করুক, সমাজ সভ্যতা, রাষ্ট্র এগুলো সম্পর্কে জানুক, ইতিহাস সম্পর্কে জানুক, যার জন্য তারা ইংলিশ লিটারেচার পড়ুক। যার কারণে মেয়েদেরকে ইংলিশ লিটারেচার পড়ার এখানে অ্যাক্সেসটা দেওয়া হয়। এখানে মেয়েরা সায়েন্স থেকে পিছালো, কিন্তু ইংলিশ লিটারেচারে তো তারা ডেভেলপ হলো। তার মানে কি, আমাদের রাইজ অফ ইংলিশটা কী হচ্ছে, আস্তে আস্তে রাইজ হচ্ছে। এবং রয়েছে সিভিল সার্ভিস এক্সামিনেশন। তো তোমরা জানো যে ওই সময় কলোনিয়ালিজমের যে ব্যাপারটা ছিল, তো তারা কী করতো, বিভিন্ন ইংরেজরা, ইউরোপিয়ানরা, পশ্চিমারা কী করেছে, বিভিন্ন দেশে তারা হচ্ছে কলোনি স্থাপন করেছে। তো যে জায়গায় তাদের কী রয়েছে, তোমার হচ্ছে যে সিভিল সার্ভিসের জন্য যে এক্সামগুলো দিতে হতো, তো তাদেরকে ওখানে সিভিল সার্ভিসের জন্য যারাকে রাখবে তাদের কি দরকার, সাহিত্য জ্ঞান না থাকলে তো হবে না। সাহিত্যই কী করবে, কালচার সম্পর্কে ধারণা দেবে। তাহলে তোমার নিজ দেশের কালচার তুমি জানলা না, অন্য দেশের কালচার জানলা না, তাহলে তো অন্য দেশে যে তুমি রুল করতে পারবে না। তাহলে বাধ্য হয়ে অন্য দেশে রুল করতে বাধ্য হতে গিয়ে তারা সাহিত্যের প্রতি ঝোঁক দিয়েছে। কারণ সাহিত্যের মাধ্যমেই যারা জানতে পেরেছে নিজ দেশীয় কৃষ্টি কালচার, এবং যে এখানে যে কলোনি স্থাপন করছে, যেখানের লোকজনকে কন্ট্রোল করছে, সেইখানের কৃষ্টি কালচার, যার কারণে গুরুত্ব পেয়ে গেল ফর সিভিল সার্ভিস এক্সামিনেশনের জন্য ইংলিশ লিটারেচার। তো এইভাবেই অষ্টাদশ শতাব্দী থেকে কি করা হয়েছে, ধীরে ধীরে মডার্ন এজ পর্যন্ত ইংলিশ যে কীভাবে আসলে রাইজ করেছে ইংলিশ লিটারেচারটা, সেটাই দেখিয়েছেন আমাদের টেরি ইগলটন। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।